একাত্তরে মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর আপিল শুনানি শেষ। চূড়ান্ত রায় 29 জুলাই। ব্রাজিল থেকে আনা গম নিয়ে ষড়যন্ত্র করছে একটি বিশেষ রাজনৈতিক মহল, সংসদে খাদ্যমন্ত্রী আবারও বললেন পরীক্ষা করার কথা। নওগাঁয় সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করতে গিয়ে বিষক্রিয়ায় একই পরিবারের 2 জন সহ 4 জনের মৃত্যু। এবং মিরপুরে আবারও ব্যাটিং ব্যর্থতায় 31 রানে হারল বাংলাদেশ। 2-0 টি-20 সিরিজ জিতে নিল দক্ষিণ আফ্রিকা। বাংলা সময়ের সঙ্গে আছি আমি সাইফুল রুদ্র এবং আমি। একাত্তরে মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড থেকে খালাস চেয়ে বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর আপিল আবেদনের উপর আগামী 29 জুলাই রায় দেবেন আপিল বিভাগ। মঙ্গলবার উভয় পক্ষের শুনানি শেষে প্রধান বিচারপতি এস.কে সিনহার নেতৃত্বে আপিল বিভাগের 4 সদস্যের বেঞ্চ এ রায়ের দিন ধার্য করেন। রাষ্ট্রপক্ষের প্রত্যাশা তার মৃত্যুদণ্ড বহাল থাকবে। আসামি পক্ষ মনে করে আপিলে খালাস পাবেন সালাউদ্দিন কাদের। আরও জানাচ্ছেন আফজাল হোসেন। একাত্তরের মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী 2013 সালের 29 অক্টোবর খালাস চেয়ে সুপ্রিম কোর্টে আপিল করেন। এর প্রায় 2 বছর পর গত 16 জুন আপিলের উপর উভয় পক্ষের শুনানি শুরু হয়। 13 কার্যদিবস শুনানি শেষে পঞ্চম কোনো মামলা হিসাবে আগামী 29 জুলাই রায়ের দিন ধার্য করেন আপিল বিভাগ। অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের প্রত্যাশা আপিলের রায়েও সালাউদ্দিন কাদের চৌধুরীর মৃত্যুদণ্ডের সাজা বহাল থাকবে। সালাউদ্দিন কাদের চৌধুরীর আইনজীবী বলেছেন তাকে যাতে মৃত্যুদণ্ড থেকে মুক্তি দেওয়া হয় এবং এই দণ্ডটা যাতে কমানো হয়। যে 4টি ঘটনার পরিপ্রেক্ষিতে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এবং এই সমস্ত হত্যাকাণ্ডে কোনো জায়গায় একজন, কোনো জায়গায় 60-70 জন, কোনো জায়গায় তার চেয়ে বেশি লোক মারা গেছে। এইরকম মারা যাওয়ার পরিপ্রেক্ষিতে যদি তাকে দণ্ড মওকুফ করে দেওয়া হয় সেটা খুবই আইনগতভাবে সঠিক হবে না। তবে আসামি পক্ষের আইনজীবীর দাবি 1971 সালের 29 মার্চ থেকে 1974 সালের এপ্রিল পর্যন্ত সাকা চৌধুরী দেশে ছিলেন না। আপিল বিভাগ এসব দিক বিবেচনা নিয়ে তার মক্কেলকে খালাস দেবেন বলেও মনে করেন তারা। আমরা 29 মার্চের পরে ঢাকায় ছিলাম না এবং যে সাক্ষীগুলো সাক্ষী দিয়েছে বেশিরভাগই শোনা সাক্ষী। আমাদের ডিফেন্স লয়ার যারা করেছে তার প্রমাণ হয়েছে তারা ঘটনা না জেনে একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে মামলাগুলো করেছে। সালাউদ্দিন কাদের চৌধুরী যে কথা বলছেন যে উনি দেশে ছিলেন না, এটা সর্ব গ্রহণযোগ্য না, এটা মিথ্যা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীকে মহান মুক্তিযুদ্ধের সময় চট্টগ্রামের রাওজানের বিভিন্ন এলাকায় হত্যা, গণহত্যার দায়ে 2013 সালের 1 অক্টোবর ফাঁসির আদেশ দেন ট্রাইব্যুনাল 2। এ মামলার শুনানি শেষে রায় ফাঁসের ঘটনা ঘটে এবং জড়িত থাকার অভিযোগে সাকার আইনজীবী বর্তমানে কারাগারে আছেন। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। একটি বিশেষ রাজনৈতিক মহল ও কিছু গণমাধ্যম ব্রাজিল থেকে আমদানি করা গম নিয়ে ইস্যু সৃষ্টি করছে বলে অভিযোগ করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। সকালে সংসদ অধিবেশনে এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন। এ সময় মন্ত্রী বলেন, গম কেউ পরীক্ষা করতে চাইলে খাদ্য মন্ত্রণালয় সহযোগিতা করবে। তিনি সংসদে আবারও দাবি করেন, ব্রাজিল থেকে আমদানি করা গম খাওয়ার উপযোগী। আমাকে নিয়ে যে সমস্ত কথাবার্তা, যে সমস্ত পরীক্ষা রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত কথাবার্তা বেরোচ্ছে, বেগম খালেদা জিয়া পর্যন্ত এটাকে একটি ইস্যু তৈরি করছেন। আজকে দেখবেন পত্রিকাগুলো কিন্তু বলছে এটা নিম্নমানের, পত্রিকাগুলো পড়ার চেষ্টা করছে, কিন্তু এটা তো ল্যাবরেটরি টেস্টে প্রমাণিত যে এটা যেই বিনির্দেশ অনুযায়ী আমরা এনেছি সেই বিনির্দেশ অনুযায়ী গমটা সাপ্লাই হয়েছে, এসেছে বাংলাদেশে, এটা এবং খাওয়ার উপযোগী। গমটা দেখতে আসলে খারাপ। ব্রাজিলের গমটা দেখতে কেউ পছন্দ করবে না, উপর দিয়ে দেখতে পছন্দ করবে না, কিন্তু গুণগত মান তো ঠিক আছে। যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি এই গমের নমুনা নিয়ে তারা পরীক্ষা করতে চান, সহযোগে পরীক্ষা করতে না, আমি তাদেরকে সাহায্য করব। পুলিশের কাছ থেকে বা বিডিআর এর কাছ থেকে এই পচা গম পেয়ে মানুষ অসুস্থ হয়ে পড়ছে, মরে যাচ্ছে, আমাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে, এরকম কথাবার্তা কোনো চিঠিপত্র আজ পর্যন্ত আমি আমার স্বরাষ্ট্রমন্ত্রীকে আমি জিজ্ঞেস করছি, স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন না, এরকম চিঠি কোনো আমাদের কাছে আসে নাই। এক শ্রেণীর পত্রিকা এবং বিশেষ রাজনৈতিক দলগুলো উদ্দেশ্য প্রণীতভাবে এই সমস্ত অসত্য খবর পরিবেশন করছে। যথাযথ নিয়ম অনুসরণ করে মানুষের খাবার উপযোগী সঠিক মানের গম ব্রাজিল থেকে আনা হয়েছে বলে জানিয়েছেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ আব্দুল ওয়াদুদ। দুপুরে জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে তিনি ব্রিফিংয়ে এই কথা জানান।
এ সময় তিনি জানান, বাংলাদেশ এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউটের সব ধরনের পরীক্ষায় প্রমাণিত হয়েছে ব্রাজিল থেকে আনা গম মানুষের খাবার উপযোগী। মন্ত্রণালয়ের তরফ থেকে যেটা বলেছে সেটি হলো তারা যথাযথ নিয়ম পরিপালন করে তারা সঠিক মানের গম মানুষ খাদ্য হিসাবে গ্রহণযোগ্য করা যে গম সেই গমই তারা ইম্পোর্ট করেছে এবং মানুষ অলরেডি খাচ্ছেও। 2 লক্ষ মেট্রিক টনের মধ্যে 1,80,000 মেট্রিক টন প্রায় বিতরণও হয়ে গেছে। এখন বোধহয় গোডাউনে আর 20,000 মেট্রিক টন আছে। এই তথ্য মাননীয় মন্ত্রী এবং ডিজি দিল। আন্তর্জাতিক ভাবে যারা এই প্রি ইন্সপেকশন সার্টিফিকেট দেয়, CIS বলে একটা কোম্পানি নেদারল্যান্ডসে, তাদের পরীক্ষা নিরীক্ষার পরে এই মালটি বাংলাদেশে আসে এবং খাদ্যমান ঠিক থাকে এবং তারা ফিট ফর হিউম্যান কনজাম্পশন এই বলেই সার্টিফিকেট দিয়েছে, যার জন্য গমটা এসছে। নওগাঁয় সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করতে গিয়ে বিষক্রিয়ায় একই পরিবারের 2 জন সহ 4 জনের মৃত্যু হয়েছে। ভোরে সদর উপজেলার গোয়ালি গ্রামে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ওই গ্রামের দিলবরের বাড়ির সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করার সময় অসাবধানতায় 2 জন কর্মী পড়ে যান। এ সময় বিষক্রিয়ায় তারা অসুস্থ হয়ে পড়েন। পরে তাদেরকে উদ্ধারে আরও 2 জন নামলে তারাও অসুস্থ হয়ে পড়েন। এতে ঘটনাস্থলেই একজন ও নওগাঁ সদর হাসপাতালে নেবার পর আরও 3 জনের মৃত্যু হয়। এদিকে নিহতদের বাড়িতে চলছে শোকের মাতম। একসাথে চাচা ও ভাতিজাকে হারিয়ে শোকে স্তব্ধ পরিবারের সদস্যরা। মিস্ত্রি নামার উঠানে, তারপরে বাড়িওয়ালার পোলাবা নামছে, নামে উঠবে পানে, তারপরে আশেপাশে 2 জন নামছে, তারা ওঠেনি। অনেকে নামতে নিষেধ করছে, তারপরেও নামছে ওখানে। নামার পরেই জ্ঞান হারা ফেলার পরে মনে করেন যে হাউসের স্ল্যাব ভাঙার পরে, পাঁচি ভাঙার পরে ওখান থেকে উদ্ধার করা হয়েছে। অক্সিজেনের কারণে এই 4 জন মারা যায়। এই 4 জন লোক মারা যাওয়ার কারণে আমাকে পুরা এলাকাটা শোকের ছায় নামে আসছে। বাংলার সময় আরো থাকছে। কক্সবাজারে হেলে পড়া মৎস্য অবতরণ কেন্দ্র ভেঙে ফেলার উদ্যোগ জেলা প্রশাসনের। আতঙ্কে মাছ ব্যবসায়ী, ট্রলার মালিক, শ্রমিক ও জেলেরা। বাংলাদেশ দক্ষিণ আফ্রিকা টি-20 সিরিজ প্রসঙ্গ। আবারও ব্যর্থ টাইগার ব্যাটসম্যানরা, যে কারণে আবারও হার বাংলাদেশের। সিরিজের শেষ টি-20তে স্বাগতিকদের 31 রানে হারিয়ে 2-0 সিরিজ জিতে নিল অতিথি দক্ষিণ আফ্রিকা। এর আগে প্রথমে ব্যাট করে 4 উইকেটে 169 রান করে প্রোটিয়ারা। জবাবে 138 রানে থামে বাংলাদেশের ইনিংস। অভিষেকে ম্যাচ সেরা হয়েছেন এডি লি আর সিরিজ সেরা অতিথিদের অধিনায়ক ফাফ ডু প্লেসিস। মিরপুরে টস জিতে ব্যাট করতে নেমে শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং করেন প্রোটিয়াদের 2 ওপেনার ডিকক ও ডিভিলিয়ার্স। 10 ওভারে স্কোর করে 95 রান তুলে সর্বোচ্চ ব্যক্তিগত 44 রান করে আউট হন ডিকক। এরপর 5 বলের ব্যবধানে ডিভিলিয়ার্স 40 ও ডুমিনি আউট হন 6 রানে। শেষের দিকে মিলারের 30, রসুন 19 ও অধিনায়ক ডুপ্লেসির 16 রানে স্বাগতিকদের 170 রানের টার্গেট দেয় আফ্রিকান। জবাব দিতে নেমে ভালোই শুরু করেন টাইগার 2 ওপেনার তামিম ও সৌম্য সরকার। দলীয় 46 রানে 13 করে তামিম আউট হলেও সৌম্যর ব্যাটে আসার আলো দেখে বাংলাদেশ। কিন্তু দারুণ আক্রমণাত্মক খেলা সৌম্য ব্যক্তিগত 37 রানে আউট হওয়ার পর সাকিব, মুশফিক, সাব্বির ও নাসিরা দ্রুত ফেরেন 7 ঘরে। 82 রানে 6 উইকেট হারালে ম্যাচ থেকে ছিটকে পড়ে বাংলাদেশ। শেষের দিকে অভিযুক্ত রনি তালুকদারের 21 ও অধিনায়ক মাশরাফির 17 রান হারের ব্যবধান কিছুটা কমায় মাত্র। 4 বল বাকি থাকতে 138 রানে গুটিয়ে যায় টাইগাররা। গতকাল হেলে পড়া কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্রের ভবনটি ভেঙে ফেলার উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। বেলা 12টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করে টেন্ডারের মাধ্যমে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে এই দায়িত্ব দেওয়া হয়। এদিকে ঈদের আগে এমন দুর্ঘটনায় চরম হতাশা দেখা দিয়েছে ব্যবসায়ীদের মধ্যে, আর তাই ব্যবসায়ীদের স্বার্থে বিকল্প ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা। কক্সবাজার থেকে সুজাউদ্দিন রুবেলের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। সোমবার রাতে মৎস্য অবতরণ কেন্দ্রের দ্বিতল ভবনটি হঠাৎ হেলে পড়লে ভবনের নিচের 15টি পিলার সরে যায়। এরপরই বন্ধ হয়ে যায় সব ধরনের কার্যক্রম। তবে অনেকেই ঝুঁকির মধ্যেই মাছ এবং নিজেদের প্রয়োজনীয় জিনিসপত্র সরাতে নিষেধাজ্ঞা অমান্য করেই ভবনের ভেতরে প্রবেশ করেন। এমনকি কক্সবাজার মহেশখালী নৌ রুটে চলাচল করছে ট্রলারও। উপরে অফিসের ভিতরে মালামাল আছে, আমরা বের হইলেও মালামাল এখন পর্যন্ত বের করতে পারিনি। মাছ তোলা, ওঠানামা তোলা, ব্যবসা করা অনেক কষ্ট হয়ে গেছে। আমরা যখন এখানে মাছ তুলতে না পারবো, আমাদের বউ বাচ্চা না খায় মরবে। নৌযান চলাচল করছে, এটা তো কতটা ঝুঁকিপূর্ণ তারা নিজেরাও জানে না। এখানে মাছ ওঠানামা করতেছে খুব ঝুঁকিপূর্ণ অবস্থায়, এই ব্যাপারে কোনো ধরনের প্রশাসনের নজরদারি নেই। এই অবস্থায় শিগগিরই ভবন ভেঙে বিকল্প ব্যবস্থা করার দাবি জানিয়েছে ফিশিং বোট মালিক সমিতি। বিল্ডিংটা ভাঙার পরে এখন যদি নতুনভাবে যদি বিল্ডিং করা হয়
তাইলে ব্যবসায়ীরা বাঁচবে, নাহলে ব্যবসায়ীদের অনেক ক্ষতি হয়ে যাবে। এদিকে ঝুঁকিপূর্ণ ভবনটি ভেঙে ফেলতে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন জেলা প্রশাসক। টেকনিক্যাল ইকুইপমেন্টের মাধ্যমে বিল্ডিংটা অপসারণ করবে এবং ম্যানুয়ালি কোনো কাজ করবে না এবং জানমালের যাতে ক্ষতি না হয় এবং পাশাপাশি আমরা যাতে নদীটা আমরা যাতে রক্ষা করতে পারি এই কার্যক্রমগুলি আমরা আজকে নিয়েছি। আমরা খুব দ্রুতই কাজ শুরু করব। 1965 সালে বাঁকখালী নদীর কোল ঘেঁষে এই মৎস্য অবতরণ কেন্দ্রটি নির্মাণের পর কোনো সংস্কার হয়নি। এ কারণে 2012 সালে জেলা প্রশাসন ভবনটি পরিত্যক্ত ঘোষণা করলেও ব্যবসায়ীরা সেখানে কার্যক্রম চালিয়ে যাচ্ছিলেন। সময় সংবাদ, কক্সবাজার। এদিকে কেরানীগঞ্জে হেলে পড়া নির্মাণাধীন ভবনটির বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি প্রশাসন। রাতে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কাজ পরিচালনা করলেও সকাল থেকে প্রশাসনের কাউকে দেখা যায়নি ঘটনাস্থলে। গত রাত 9:30টার দিকে কেরানীগঞ্জের সুবারঢা এলাকায় নির্মাণাধীন 4তলা ভবনটি হেলে পড়লে ক্ষতিগ্রস্ত হয় পাশের একটি টিন শেডের বাড়ি। খবর পেয়ে রাতে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট পাশের ক্ষতিগ্রস্ত টিন শেডের বাড়িতে উদ্ধার কাজ চালায়। তবে আজ সারাদিন ঘটনাস্থলে কাউকে দেখা যায়নি। এদিকে মালামালের ক্ষয়ক্ষতি হলেও এতে কেউ হতাহত হয়নি। অন্যদিকে ঝুঁকিপূর্ণ ভবনের আশপাশে অবস্থান না করার জন্য রাতেই এলাকাবাসীকে সতর্ক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। গাইবান্ধায় আদালতের 3 কর্মচারীকে হত্যা চেষ্টার মামলায় সোনালী ব্যাংকের ম্যানেজার এবং সদর থানার ওসি সহ পুলিশের 8 সদস্যকে জামিন দিয়েছেন আদালত। দুপুরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আসামিরা আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে বিচারক মোহাম্মদ মহসিনুল হক এ আদেশ দেন। এর আগে সদর থানার ওসি আহমেদ রাজুর রহমান, সোনালী ব্যাংক গাইবান্ধা শাখার ম্যানেজার আয়েশ উদ্দিন সহ মামলার আসামিরা আদালতে আত্মসমর্পণ করেন। পরে উভয় পক্ষের আইনজীবীদের শুনানি শেষে আগামী 17 জুলাই পর্যন্ত তাদের জামিন মঞ্জুর করেন আদালত। গত বৃহস্পতিবার বিকেলে আদালতের 3 কর্মচারী সোনালী ব্যাংক গাইবান্ধা শাখায় চেক ভাঙাতে গেলে কথা কাটাকাটির জের ধরে তাদের মারধর করা হয়। পরে ওই দিনই আদালতের কর্মচারী কমল চৌধুরী বাদী হয়ে সোনালী ব্যাংকের ম্যানেজার এবং সদর থানার ওসি সহ 8 পুলিশ সদস্যকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। ওনারা যেহেতু জামিন নিতে আসছে সেহেতু আমরা উপস্থিত থেকে আমরা অবগত হয়ে উপস্থিত থেকে জামিনের বিরোধিতা করেছি। আর জামিনের বিষয়টা সন্তুষ্ট তো অবশ্যই নয়। ল এনফোর্সমেন্ট এজেন্সির লোকেরা সেখানে গিয়ে লোকজনকে ওখান থেকে দ্রুত সরানোর জন্য যে ব্যবস্থা নিয়েছিল সেইখানে দুর্ভাগ্যবশত এনারা ভিক্টিমাইজ হয়ে গেছে। আদালত আগামী 16/7/2015 তারিখ পর্যন্ত জামিন দিয়েছে। 71 মানবতা বিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত কিশোরগঞ্জের মুসলিম উদ্দিন প্রধানকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রাতে নিকলি উপজেলার কামারহাটি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে কামারহাটি গ্রামের নিজ বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় মুসলিম উদ্দিন প্রধানকে গ্রেপ্তার করা হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার জন্য বিকেলে তাকে ঢাকায় পাঠিয়েছে সদর মডেল থানা পুলিশ। 1971 সালে মুক্তিযুদ্ধের সময়ে কিশোরগঞ্জে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের দায়ে মুসলিম উদ্দিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। দ্বিতীয় দিনের মতো 162টি ছিটমহলে চলছে জনগণনার কাজ। তবে লালমনিরহাটে অনেকের নাম জরিপে অন্তর্ভুক্ত করা হচ্ছে না বলে অভিযোগ উঠেছে। ভুক্তভোগীদের অভিযোগ, এর আগে 2011 সালের 15 থেকে 17 জুলাই জনগণনা অনুযায়ী এবারের কার্যক্রম পরিচালিত হচ্ছে। তখন যাদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছিল শুধু তাদের এবং সেসব পরিবারের সদস্যদের নাম এবারের জরিপে অন্তর্ভুক্ত করা হচ্ছে। এর বাইরে অন্য কারো নাম জরিপে অন্তর্ভুক্ত করা হচ্ছে না বলে অভিযোগ করেন তারা। 2011 সালে যে জরিপটা ছিল সেই জরিপে আমি কাজ বিষয়ে আমি এক জায়গায় ছিলাম, আমার সেই জরিপে আমার নামটা ওঠে নাই। এখন সরকারের কাছে আবেদন করি আমার এই নামটা যেন জরিপে ওঠে। আমার বাপ দাদা সবাই সিটের বাসিন্দার ছিল, পূর্বপুরুষ সবাই সিটের। এখন দেখা যাচ্ছে যে আমাদেরটাই বাদ পড়ে। বেটা বেটি নাতি পুতি সবার নাম লিখছে, এখন আমার যে নামটা লেখলো না আমি তো তাতে জানি না। এখন যদি ঈদে ঘরমুখ মানুষের জন্য মহাসড়ক জনদুর্ভোগের কারণ হবে না বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এছাড়া শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আশুলিয়ার বাইপাইল পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ দ্রুত শুরু করা হবে বলেও জানান তিনি। সকালে ঢাকা আশুলিয়া মহাসড়ক পরিদর্শন শেষে এসব কথা জানান মন্ত্রী। আমাদের ইঞ্জিনিয়ারদের পরিষ্কারভাবে আমি নির্দেশ দিয়েছি যে এবার যদি রাস্তার জন্য কোথাও জনদুর্ভোগ হয়
তাহলে তাদের কপালেও দুর্ভোগ। আমাদের প্রস্তুতি প্রায় সম্পন্ন। ইনশাল্লাহ আগামী বছর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের মতো বাইপাইল থেকে এয়ারপোর্ট পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের কাজ শুরু। জলাবদ্ধতার সমস্যার সমাধানে নারায়ণগঞ্জের ধলেশ্বরী ও শীতলক্ষ্যা নদীর সংযোগ রক্ষাকারী বোটখাল পুনঃখননের উদ্যোগ নিয়েছে সিটি কর্পোরেশন। সকালে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সভাকক্ষে এই পরিকল্পনার কথা জানান মেয়র ডাক্তার সেলিনা হায়াত আইভী। একই সাথে খালের জিমখানা অংশটিকে নগরীর বেড়ানোর স্থানে পরিণত করা হবে বলেও জানান তিনি। 4 পর্যায়ে এই প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। প্রকল্পটি বিশ্ব ব্যাংকের অর্থায়নে হবার কথা রয়েছে। তবে এই মাসেই সিটি কর্পোরেশনের নিজস্ব অর্থায়নে 3 কিলোমিটার দীর্ঘ বোট খাল খননের কাজ শুরু করে দেওয়া হবে বলেও জানিয়েছেন সেলিনা হায়াত আইভী। আমাদের এই পরিষদের আর 1.5 বছর টাইম আছে। এই 1.5 বছর টাইমের মধ্যে হয়তো আমরা এটা শেষ করতে পারবো না, কিন্তু আমরা শুরু করে দিয়ে যেতে পারবো। শুরু করার পরে কেউ না কেউ তো শেষ করবে। আমাদের যে নিজস্ব জায়গা আছে আমাদের খালের, আমাদেরটাই যথেষ্ট, আমাদের কারো কাছ থেকে জায়গা চাইতে হবে না। কিন্তু আমাদের যখন প্রয়োজন লাগবে তখন সাথে সাথে ছেড়ে দিতে হবে। আমি মাইকিং করব, আপনারা উইলিংলি ছেড়ে দিবেন। 10 কোটি টাকার প্রকল্পটির ধারাবাহিকভাবে আরো 3টি পর্যায়ের মধ্যে দিয়ে পুরো ধলেশ্বরীর সঙ্গে শীতলক্ষ্যার একটি সংযোগ খালে এই প্রকল্পটি পরিণত হবে। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। ৭১ মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর আপিল শুনানি শেষ। চূড়ান্ত রায় 29 জুলাই। ব্রাজিল থেকে আনা গম নিয়ে ষড়যন্ত্র করছে একটি বিশেষ রাজনৈতিক মহল, সংসদে খাদ্যমন্ত্রী আবারও বললেন পরীক্ষা করার কথা। নওগাঁয় সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করতে গিয়ে বিষক্রিয়ায় একই পরিবারের 2 জন সহ 4 জনের মৃত্যু। এবং মিরপুরে আবারও ব্যাটিং ব্যর্থতায় 31 রানে হারল বাংলাদেশ। 2-0 টি-20 সিরিজ জিতে নিল দক্ষিণ আফ্রিকা। দর্শক, এই ছিল বাংলা সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।